বিসমিল্লাহির রহমানির রহিম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিরউদ্দিন হাওলাদার। তোমাদেরকে আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের যৌথ মূলধনী ব্যবসা অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানি বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো। আশা করি তোমরা আমার সাথে যুক্ত থাকবে। তো যৌথ মূলধনী ব্যবসায় জয়েন্ট স্টক কোম্পানি, যৌথ মূলধনী ব্যবসায়, এখানে তিনটা শব্দ। এটা হলো যৌথ মূলধনী ব্যবসা। যৌথ বলতে আমরা সম্মিলিত, সম্মিলিত বলতে যে কোম্পানি ব্যবসায় সাধারণত আকার বড় হয়, তাই সম্মিলিতভাবে মানুষ টাকা বিনিয়োগ করে মূলধন সংগ্রহ করে তারপরে ব্যবসায়, অর্থাৎ যে ব্যবসায় আকার খুব বেশি বড় হয়, মূলধন বেশি থাকে, এমন যে ব্যবসায় চরিত্র সেটাই মূলত যৌথ মূলধনী ব্যবসা। যৌথভাবে মূলধন বিনিয়োগ করে বিবিধ মানুষ এখানে শেয়ারের মাধ্যমে, স্টকের মাধ্যমে ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, তার মাধ্যমে ব্যবসায় পরিচালিত হবে, এমন যে ব্যবসায় সেটাই হলো যৌথ মূলধনী ব্যবসায়। তো যৌথ মূলধনী ব্যবসায় এটা 1844 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত। পরবর্তী পর্যায়ে 1850 সালে এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা যখন ব্যবসায় উদ্দেশ্য নিয়ে আসে, কিন্তু পরবর্তী পর্যায়ে রাষ্ট্রই পরিচালনার দায়িত্ব গ্রহণ করে নেয় মুঘল সম্রাটদের কাছ থেকে। তারপর ওরা 1913 সালে কোম্পানি আইন নামে, অর্থাৎ দ্য ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে একটা কোম্পানি আইন পাশ করে। সেই থেকে ভারত উপমহাদেশে এই যৌথ মূলধনী ব্যবসায় 1913 সালের যে আইন আছে সেই আইন দ্বারা চলতে থাকে। তো সেই আইনে বলা হয়েছে ভাবে যে 1913 সালে কোম্পানি আইন হবে এবং এই কোম্পানি আইন মোতাবেক যে ব্যবসা পরিচালিত হবে সেটাই হবে যৌথ মূলধনী ব্যবসায়। পরবর্তী পর্যায়ে 71-এ যখন আমরা স্বাধীন হলাম, দীর্ঘদিন রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বলে এই 1913 সালে আইন দ্বারাই কোম্পানি ব্যবসায় পরিচালিত হইতে থাকে। পরবর্তী পর্যায়ে রাষ্ট্র প্লাস ব্যবসায়িক মহল হয়তোবা মনে করেছেন যে এই 13 সালে যে কোম্পানি ব্যবসায় আছে এই আইন দ্বারা আজকে আমাদের ব্যবসায় পরিচালিত করা সম্ভব হচ্ছে না, তাই জাতীয় পার্লামেন্টে 1994 সালে একটি বিল উত্থাপিত করা হয়। অর্থাৎ 1994 সালের পঞ্চম জাতীয় সংসদের 16তম অধিবেশনে একটি বিল উত্থাপিত হয়। সেই 94 সালের বিল দ্বারা আমাদের দেশে কোম্পানি ব্যবসায় পরিচালিত হচ্ছে। আর 94 সালে যে বিল উত্থাপিত হয় পঞ্চম জাতীয় সংসদে, সেটা 95 সালের 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি তারিখে থেকে কার্যকরী হয়। সেই কার্যকরী তো যৌথ মূলধনী ব্যবসায় আজ অব্দি আমাদের দেশে পরিচালিত হচ্ছে। 13 সালের যে কোম্পানি আইন আসছিল সেটার মাধ্যমে 1994 সালে যে কোম্পানি আইন হয়েছে তার দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায়কেই আমরা কোম্পানি ব্যবসায় বলতে পারি। তো কোম্পানি ব্যবসায় বলতে আমরা 1994 সালে পঞ্চম জাতীয় সংসদের 16তম অধিবেশনে যে বিল উত্থাপিত হয় সেই বিলের আওতায় যে সমস্ত কোম্পানি ব্যবসায় পরিচালিত নিয়ন্ত্রিত হচ্ছে সেই ব্যবসায় প্লাস 1913 সালে যে আইন আছে সেই আইনের বলতে যারা ওখান থেকে চলে আসছে, ওই দিন থেকে তারা চলে আসতেছে, তাদেরকেও আমরা কোম্পানি ব্যবসায়ী বলবো। অর্থাৎ 13 সালে এবং 94 সালে আইন দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায়কে আমরা কোম্পানি ব্যবসায় বলতে পারি। কোম্পানি ব্যবসায়ের বৈশিষ্ট্য, যে কোম্পানি ব্যবসার বৈশিষ্ট্য কি হবে? কোম্পানি ব্যবসার বৈশিষ্ট্য হলো নিবন্ধন। একটা কোম্পানি ব্যবসায় করতে গেলে তোমাকে অবশ্যই নিবন্ধিত হইতে হবে। নিবন্ধিত না হয় কোম্পানি ব্যবসায় পরিচালনা করা যায় না। কোম্পানি ব্যবসায় করতে গেলে অবশ্যই নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত অর্থাৎ কোম্পানি ব্যবসা হলো পাবলিকের টাকা নিয়ে পরিচালনা করতে হয় বিধায় কোম্পানি ব্যবসায় যাতে মানুষ প্রতারিত না হয় সেই কারণেই মূলত এটা আইন বেঁধে দেওয়া হয়েছে যে কোম্পানি ব্যবসায় করতে গেলে অবশ্যই 1994 সালে যে কোম্পানি আইন আছে সেই আইনে বলা আছে যে অবশ্যই সরকার কর্তৃক নিবন্ধিত হইতে হবে, রেজিস্ট্রিকৃত হবে। যদি নিবন্ধিত না হয়, রেজিস্ট্রিকৃত না হয়, তাহলে কোম্পানি ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয়।
পারবে না। কোম্পানি ব্যবসা অবশ্যই নিবন্ধিত হইতে হবে। কোম্পানি ব্যবসার মূলধন, যে কোনো ব্যবসা করতে গেলেই তার একটা মূলধন লাগে, মূলধন ছাড়া ব্যবসা করা যায় না, মূলধন অবশ্যই প্রয়োজন হয়। ব্যবসা করতে গেলে মূলধনের প্রয়োজন হয়। তাহলে এই ক্যাপিটাল, যৌথ মূলধনী ব্যবসার বৈশিষ্ট্য অবশ্যই এটা শেয়ারের মাধ্যমে, পাবলিকের শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়, সেই মূলধনের মাধ্যমে তার ব্যবসায় পরিচালনা করা হয়। আইনগত বৈধ, কোম্পানি ব্যবসা অবশ্যই আইনগত বৈধ হইতে হবে। কোম্পানি ব্যবসায় অবশ্যই আইনগত বৈধ হইতে হবে। অবৈধ কোনো ব্যবসায় যদি কেউ পরিচালনা করে, আজকে কেউ ব্যাপার ব্যবসা করলো, সেটা কিন্তু ব্যবসা হবে না। কোম্পানি ব্যবসা তো দূরের কথা, ব্যবসাই হবে না। ব্যবসা করতে গেলে অবশ্যই আইনগত বৈধ হইতে হবে। আইনগত বৈধ কোনো কার্যক্রম কি আমরা বলবো কোম্পানি ব্যবসায় আওতায় আসতে পারে। পৃথক আইনগত সত্তা, কোম্পানি ব্যবসায় আইনগত সত্তা হবে পৃথক, অর্থাৎ মালিক এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। এখানে পৃথক, সে নিজ নামে সিল মোহর ব্যবহার করতে পারবে, লিমিটেড কথাটা উল্লেখ থাকবে, এখানে তার আলাদা স্বাক্ষর থাকবে, কিন্তু কোম্পানি নিজ নামে পরিচালিত নিয়ন্ত্রিত হবে। পৃথক সত্তার মাঝে মানুষ, কৃত্রিম মানুষের অধিকার, কৃত্রিম সত্তার অধিকার, কৃত্রিম মানুষের মতন চলে। একজন মানুষ যে কার্যক্রম করতে পারে, ঠিক কোম্পানিও তাই। কোম্পানি ব্যবসায় কারো কাছে যদি টাকা পায়, বা কেউ যদি কোম্পানি ব্যবসার কাছে টাকা পাওনা থাকে, সেই ক্ষেত্রে কোম্পানি এর দায় দায়িত্ব গ্রহণ করবে। অন্য মালিক বা পরিচালকদের দায় দায়িত্ব সুযোগ নাই। সেটি হলো পৃথক আইনগত সত্তা। চিরন্তন অস্তিত্ব, আসলে চিরন্তন অস্তিত্ব বলতে আমরা বুঝি আসলে চিরন্তন, পৃথিবীর কোনো কিছুই চিরন্তন নয়, সবকিছুই ধ্বংসশীল, পৃথিবী একদিন ধ্বংস হবেই। তারপরও বলা যায় এই ক্ষেত্রে যে চিরন্তন বলেছে এই কারণে যে কোম্পানি ব্যবসা দীর্ঘস্থায়ী হয়, বেশি দিন বেঁচে থাকে কোম্পানি। এখানে সাধারণত কোম্পানি ব্যবসায় ওইভাবে বিলুপ্ত হয় না, কারণ পাবলিক কোম্পানি শেয়ার ক্রয় করতে পারে, তার শেয়ার সে নিয়ে যেতে পারে, চলে যেতে পারে, কিন্তু কোম্পানির টাকা কোম্পানির কাছে থেকেই যায়। কোম্পানি কখনো এই টাকা ফেরত দেয় না, শেয়ারের টাকা। কারণ শেয়ার মালিকগণ তারা হস্তান্তর করতে পারে, তারা শেয়ার হস্তান্তরের মাধ্যমে তাদের শেয়ার তুলে নিতে পারে, কিন্তু কোম্পানি এই টাকা ফেরত দিতে হয় না। এরকম এই জন্যই বলা হয়েছে কোম্পানি হলো চিরন্তন অস্তিত্বের অধিকারী। স্বেচ্ছাকৃত সমিতি, কোম্পানি একটা স্বেচ্ছায়, কেউ যদি এই কোম্পানি ব্যবসা করতে চায় অবশ্যই তাকে স্বেচ্ছায় করা হবে, কাউকে জোর করে জবরদস্তি করে কোনো এই ব্যবসা করানো সম্ভব না। এটা তার একটা চরিত্র, আইনসিদ্ধ ব্যক্তিত্ব, এবং আইন দ্বারা এটা হয়। শেয়ার হস্তান্তর যোগ্যতা, শেয়ার সহজেই হস্তান্তর করা যায়। এখানে কোম্পানি শেয়ার একজনের ক্রয় করেছে, তাহলে সে হস্তান্তর করা যাবে। সদস্যদের সীমাবদ্ধ দায়, কেউ 1 লক্ষ টাকার মালিক, তাহলে তাকে দায় গ্রহণ করতে হলে 1 লক্ষ টাকার পরিমাণ দায় তাকে গ্রহণ করতে হয়, এর বেশি দায় তাকে নিতে হয় না। এটা হলো বলা হয়েছে যে দায় গ্রহণের ক্ষমতা। দায় দায়িত্বটা বেশি থাকে এরকম। ব্যবস্থাপনা মালিকানা সম্পূর্ণ আলাদা। কোম্পানির ক্ষেত্রে যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর যারা মালিক সম্পূর্ণ পৃথক, মালিকের সাথে ব্যবস্থাপনার সাথে কোনো সম্পর্ক নাই। মালিক এক শ্রেণী হয়, ব্যবস্থাপনা আর এক শ্রেণী হয়। মালিক এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। যারা কর্মচারী আছে কাজ করে, তারা হয়তো মালিককে চিনতেও পারে, নাও চিনতে, তার প্রয়োজন নেই। কোম্পানি তার সক্রিয়তা বজায় রেখে কোম্পানি নিজ নামে পরিচালিত হইতে থাকে। এখানে মালিক এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। মালিকের জায়গা থেকে তাদের কাজ করবে, ব্যবস্থাপনা যারা দায়িত্ব থাকে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারবে, এরকম। তো কোম্পানি ব্যবসায় কত ধরনের হতে পারে? ক্লাসিফিকেশন অফ কোম্পানি অর্গানাইজেশন, কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ। কোম্পানির সংগঠন প্রধানত 4 রকমের হতে পারে: সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, বিদেশি কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি বলতে আমরা বুঝি, এটা যখন ব্রিটিশদের আগে ওই সময়কার কোম্পানি ব্যবস্থা ছিল, অর্থাৎ যখন রাজা রানীর যুগ ছিল, রাজারা তাদের বিশেষ ক্ষমতা বলে যখন কোম্পানি গঠন করত, সেই কোম্পানিকে আমরা বলি সনদপ্রাপ্ত কোম্পানি। এই জাতীয় কোম্পানি প্রচলিত এখন সারা বিশ্বব্যাপী নাই, লুপ্ত হয়েছে। এই জাতীয় কোম্পানি এখন আর অস্তিত্ব নাই। 2 নম্বর হলো সংবিধিবদ্ধ কোম্পানি। সংবিধিবদ্ধ কোম্পানি বলতে আমরা বুঝি রাষ্ট্রপতি কর্তৃক বিশেষ ক্ষমতা বলে
রাষ্ট্রপতি কর্তৃক বিশেষ ক্ষমতা বলে যদি কখনো কোনো কোম্পানি গঠন করে, তখন সেইটাকে আমরা বলি সংবিধিবদ্ধ কোম্পানি। অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রের জনকল্যাণের স্বার্থে, জনগণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য কখনো কখনো বিশেষ কোনো কোম্পানি গঠন করতে পারে। হ্যাঁ, তো কোম্পানি গঠন করে তখন যদি এরকম হয় যে পার্লামেন্টের কোনো সংসদ অধিবেশন থাকে না, অথচ এটা রাষ্ট্রের প্রয়োজনে এই আইনটা দরকার, তখন প্রেসিডেন্ট কিন্তু কিছু আইন অধ্যাদেশের মাধ্যমে জারি করতে পারে। ঠিক তদ্রূপই একটি সংবিধান একটা অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রপতি একটা কোম্পানি গঠন করে দিতে পারে। রাষ্ট্রপতি কর্তৃক তার ক্ষমতা বলে এরকম যদি কোম্পানি গঠন করা হয়, সেই কোম্পানিকে বলি আমরা সংবিধিবদ্ধ কোম্পানি। নিবন্ধিত কোম্পানি 1994 সালে পঞ্চম জাতীয় সংসদের কর্তৃক পাশকৃত যে কোম্পানি আইন আছে, এই আইন মোতাবেক যে সমস্ত কোম্পানি আমাদের সমাজে প্রচলিত আছে, সেই কোম্পানিগুলোকে আমরা বলি নিবন্ধিত কোম্পানি। এই নিবন্ধিত কোম্পানি আবার দুই রকম, একটা হলো অসীম দায় সম্পন্ন কোম্পানি, সীমাবদ্ধ দায় কোম্পানি। অসীম দায় সম্পন্ন কোম্পানি শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার আসলে অসীম দায় সম্পন্ন কোম্পানি, এইরকম কোম্পানি এখন বর্তমানে সারা বিশ্বে প্রচলিত নাই। এটা অংশীদারি ব্যবসায় ক্ষেত্রে প্রচলিত আছে এরকম। আর সীমাবদ্ধ দায় কোম্পানি, সীমাবদ্ধ দায় কোম্পানি এটা হলো আবার দুই রকম, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা একটা ঘরোয়া কোম্পানি। অর্থাৎ একজন ব্যক্তি যদি অনেক অর্থ থাকে, তখন সে যদি কোনো কোম্পানি গঠন করে, আর সেই কোম্পানি ব্যবসায় সে যদি কোম্পানি ব্যবসায় সুযোগ নিতে চায় রাষ্ট্রীয়ভাবে, তা সেক্ষেত্রে সে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করে। তবে সেখানে শর্ত আছে, কমপক্ষে সদস্য সংখ্যা 2 জন হইতে হবে। সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 50 জন পর্যন্ত নেওয়া যেতে পারে। আর এই জাতীয় কোম্পানি সাধারণত আপনজনদের মধ্যেই পরিচালিত হয়ে থাকে। এখানে বাহিরে কোনো লোক নেওয়া হয় না। আত্মীয় স্বজনদের মধ্যে, স্বামী স্ত্রী, বাবা ভাই, ছেলে মেয়ে, এরকম লোকদের মধ্যেই যখন কোম্পানি গঠন করা হয়, সেই কোম্পানিকে বলে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আরেকটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি বলতে আমরা বুঝি 1994 সালের যে আইন আছে, বিধান আছে, সেই বিধান মোতাবেক পাবলিকের কাছ থেকে শেয়ার মাধ্যমে যে কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত হয়, সেইটাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলি। এর সদস্য সংখ্যা কমপক্ষে 7 জন, সর্বোচ্চ কোনো সীমানা নেই। যে কোনো সংখ্যক সদস্য নিয়ে এই ব্যবসায় পরিচালনা করা যেতে পারে। এইরকম ব্যবসায়ীকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলি। পাবলিক লিমিটেড কোম্পানি আকারে একটু বড় থাকে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আকারে সাধারণত একটু ছোট হয়ে থাকে। কারণ একক ব্যক্তি, অনেকটা একক ব্যক্তি তত্ত্বাবধানেই বলা যায় প্রাইভেট কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিকের অর্থ দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয় এমন ব্যবসায়, সেটাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলতে পারি। কোম্পানি সংগঠনের গঠন, কোম্পানি ফরমেশন অফ কোম্পানি অর্গানাইজেশন। কোম্পানি যদি আমরা ফরমেশন করতে চাই, তাহলে কোম্পানি ব্যবসায় কিভাবে গঠন করতে চাই, আমরা যদি একটা কোম্পানি গঠন করতে চাই তাহলে কিভাবে করব, সেটা একটা প্রশ্ন। যদি কোম্পানি গঠন করতে চাই তাহলে আমাদের নিম্নোক্ত এই বিধিবিধান মেনে কোম্পানি গঠন করতে হবে। সেক্ষেত্রে বলা হয়েছে যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে, অর্থাৎ যে কিছু সংখ্যক লোক, অর্থাৎ কমপক্ষে কোম্পানি ব্যবসায় গঠন পর্যায়ে বলছে কমপক্ষে 7 জন ব্যক্তি, সর্বোচ্চ সংখ্যক বলা নেই। সেই ক্ষেত্রে কমপক্ষে 7 জন ব্যক্তি একাত্র হতে হইয়া স্বেচ্ছায় এই মর্মে সম্মত হতে হবে যে তারা একটা কোম্পানি ব্যবসায় গড়বে। এটা রেজলিউশন আকারে মিটিংয়ে কার্যকরী সিদ্ধান্তের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলেই ধরে নেওয়া হয়তো তারা উদ্যোগ গ্রহণ করেছেন। এরকম উদ্যোগ গ্রহণের পর্যায়ে একটা কাজ করতে হবে। উদ্যোগ গ্রহণের পর্যায়ে যদি সিদ্ধান্ত গ্রহণ হয়, দেন পরবর্তী পর্যায়ে এরপর হইল যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে শেষ হইলে তাকে প্রণয়ন পর্যায়ে, অর্থাৎ দলিলপত্র প্রণয়ন, দলিল প্রণয়ন পর্যায়ে, দলিল প্রণয়ন, অর্থাৎ 2টা দলিল তৈরি করতে হয়। এই ক্ষেত্রে
একটা হলো পরিমেল বন্ধ আর একটা পরিমেল নিয়মাবলী। পরিমেল বন্ধ হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কোম্পানির মূল দলিল, যার উপর ভিত্তি করে কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত হচ্ছে, তাকে বলে কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এটা কোম্পানি মূল দলিল, এর মাধ্যমে কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত হয়। আর একটা হলো পরিমেল বন্ধ, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, পরিমেল নিয়মাবলী। একটা হলো পরিমেল বন্ধ বা স্মারকলিপি, আর একটা হলো পরিমেল নিয়মাবলী, অর্থাৎ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তা এই দুইটা দলিল ওই উদ্যোক্তাদের তৈরি করতে হয়। যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠান, যেমন নানুস কলেজের আমরা যে প্রশাসনে অধীনে পরিচালিত নিয়ন্ত্রিত, এখানেও দুইটা নিয়ম আমাদেরকে মানতে হয়, একটা সরকারের আইন, একটা কলেজের আইন। ঠিক অনুরূপভাবে পরিমেল বন্ধ হলো, স্মারকলিপি হলো কোম্পানির একটা মূল দলিল, যার উপর ভিত্তি করে কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত হয়। কোম্পানি আকার কি হবে, কোম্পানি ক্যাপিটাল কিরকম হবে, কি কোন জায়গায় হবে, কোম্পানি কি উৎপাদন করবে, এই সার্বিক বিষয়গুলো এই রুলসের মধ্যে আসে। আর পরিমেল নিয়মাবলী হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটা হলো কোম্পানির আভ্যন্তরীণ দলিল, কোম্পানি ভিতরগতভাবে কিভাবে ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালিত হবে, কোম্পানি কর্মী যারা কাজ করে তাদের বেতনাদি কি হবে, ছুটি ছাটা কি হবে, একজন অপরাধ করলে তার সাজা কিভাবে হতে পারে, এই সার্বিক বিষয়গুলো যখন বর্ণিত থাকে যে দলিলে, সেটাই হলো পরিমেল নিয়মাবলী। তাহলে এই দুইটা দলিল তৈরি করতে হয়, এই দুইটা দলিলের মাধ্যমে কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত হয় আমরা বলতে পারি। এই দুইটা দলিল তৈরি হয়ে গেলেই নিবন্ধন পর্যায়ে একটা কাজ করতে হয়, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য সরকারি অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। কোম্পানি গঠনের জন্য সরকারিভাবে রেজিস্ট্রেশন দপ্তর আছে, সেই দপ্তরে যোগাযোগ করতে হবে। সেই দপ্তরে ওই দলিলপত্র সম্বলিত কাগজ আবেদনের মাধ্যমে জমা দিতে হবে। দেন যদি আবেদনপত্র গৃহীত হওয়ার পরে যদি কোম্পানিটা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে আবেদনপত্র জমার সাথে সাথেই উদ্যোক্তারা তাদের কোম্পানি ব্যবসায় কার্যক্রম পরিচালনা শুরু করতে পারে। কিন্তু কোম্পানিটা যদি হয় পাবলিক লিমিটেড, তাহলে আবেদন পাওয়ার সাথে সাথেই সেই ক্ষেত্রে কোম্পানি কার্যক্রম পরিচালনা করা যায় না। সেই ক্ষেত্রে কার্য আরম্ভের জন্য আরেকটি আবেদন পেশ করতে হয়। কার্য আরম্ভের জন্য সেই ক্ষেত্রে একটা আবেদন পেশ করতে হয়। আবেদন পেশ করতে হবে। কার্যারম্ভের জন্য আবেদন পেশ করতে হবে। আবেদন পেশ করার পর কার্যারম্ভের অনুমতির জন্য আবেদন করতে হবে। কার্যারম্ভ সরকার যদি তখন রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি অফিস যদি মনে করে, সরকারি যদি মনে করে যারা আবেদন করেছে তাদেরকে কোম্পানি ব্যবসা পরিচালনা করার জন্য অনুমতি দেওয়া যেতে পারে, দেন তখন তারা কোম্পানি ব্যবসা শুরু করতে পারবে। কার্যারম্ভের অনুমতি যখনই পেয়ে গেল, ধরে নেওয়া হলো আনুষ্ঠানিকভাবে একটা কোম্পানি গঠিত হয়ে গেল। এখন এই কার্যারম্ভের পর্যায়ে অনুমতি দেওয়ার একটা নমুনা এখানে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে, যে কিভাবে কার্যারম্ভের অনুমতিপত্র দেয়। সেখানে অনুমতিপত্রটা এভাবে দেওয়া আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যৌথ মূলধনী নিবন্ধকের কার্যালয়, বাণিজ্যিক এলাকা, ঢাকায় একটা ঠিকানা দেওয়া আছে, পত্র নম্বর দেওয়া আছে, অফিসিয়াল রুলস এর আকারে কার্যারম্ভের অনুমতিপত্র। আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে মামুন পাবলিকেশন অ্যান্ড প্রিন্টার্স যা 2018 সালে 1 জানুয়ারি তারিখে নিবন্ধিত হয়েছিল, যা কোম্পানি আইনের 14 নং ধারায় শর্তাবলী পালন পূর্বক একটি ঘোষণাপত্র পেশ করেছে, তাকে কারবার কার্যকলাপ শুরু করার জন্য অনুমতি প্রদান করা হলো। সিল মোহর নিবন্ধক কর্তৃক সাইনকৃত থাকলে তাহলে ধরে নেওয়া হলো কোম্পানি গঠিত হয়ে গেল, এই মনে কাজ করা শুরু করতে পারবে। এরকম এবার আসলে কোম্পানি গঠন হয়ে গেল, এখন কোম্পানি মূলধনের দরকার। মূল চালিকা শক্তি হলো শেয়ার।
কোম্পানির শেয়ার বিক্রি করে, শেয়ারের মাধ্যমে কোম্পানি তার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তো এই কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করবে। শেয়ার জিনিসটা হলো একটা কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। অর্থাৎ পাবলিকের কাছ থেকে আমি শেয়ারের মাধ্যমে টাকা নেব, সেই টাকাই কোম্পানির মূলধন হিসাবে সংগৃহীত হবে এবং তাই ব্যবসায় পরিচালনায় কাজে আসবে, বিষয়টা এরকম। তো এই শেয়ার এর ধরন কত রকম হতে পারে, কিরকম হতে পারে সেটা বলা হচ্ছে যে শেয়ারের প্রকারভেদ। একটা আছে অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, বিলম্বিত শেয়ার, অধিবৃত্ত শেয়ার, অনাঙ্কিক মূল্য শেয়ার। অগ্রাধিকার শেয়ার এটা আবার স্থায়ী বা সঞ্চয় অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার, হস্তান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার, অহস্তান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার, অংশমূলক হাস্তা, অনাঙ্কিক মূল্যের শেয়ার, এরকম আছে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার। এই যে শেয়ারের প্রকারভেদ আছে, আমাদের দেশের কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে মূলত যে সাধারণ শেয়ার আছে এটাই মূলত প্রচলিত, অন্যান্য শেয়ারগুলো আসলে তেমন একটা আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে না। তারপরও আলোচনার সুবিধার্থে অগ্রাধিকার শেয়ারের কথা বলবো। যে অগ্রাধিকার শেয়ার হলো এমন এক ধরনের শেয়ার, যারা শেয়ার ক্রয় করে তাদেরকে এই মর্মে কমিটমেন্ট করা হয় যে যদি কোম্পানি লাভ হয় তাহলে এই শেয়ার হোল্ডারদেরকে প্রথমেই লাভের অংশ বন্টন করবে, তারপর অন্যান্যদেরকে বন্টন করবে। ঠিক কোম্পানি যদি অন্য কোনো সুযোগ সুবিধা শেয়ার মালিকদের কাছে বন্টন করে দেয় তাহলে অবশ্যই এই অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে আগে দেবে, সর্ব সুযোগ সুবিধাগুলো দেবে। কোম্পানি যদি বিলুপ্ত হয়, কোম্পানি বিলুপ্ত হলে সেই বিলুপ্তকালীন সময়ে কোম্পানির যে যতটুকু ক্যাপিটাল থাকে তা থেকে যদি কোনো কিছু অর্জিত হয়, সেই অর্জিত থেকে অর্থ গ্রহণ এই অগ্রাধিকার শেয়ার হোল্ডাররাই পাবে আগে, তারপরে অন্যান্যরা পাবে। এরকম এই অগ্রাধিকার শেয়ার মধ্যে আছে যে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার আছে। সঞ্চয় অগ্রাধিকার শেয়ার হলো যেমন এক ধরনের অগ্রাধিকার শেয়ার যে তারা সে যদি অগ্রাধিকার কোনো কিছু বলে কিছু সুবিধা পেয়ে থাকে, যদি গ্রহণ না করে পরবর্তী পর্যায়ে সে পেতে পারবে। আর একটা হলো অসঞ্চয়, গ্রহণ যদি না করে তাহলে পরবর্তী পর্যায়ে শেয়ার এটা গ্রহণ করতে পারবে না, পাবে না। এরকম হস্তান্তরযোগ্য অগ্রাধিকার, হস্তান্তর শেয়ার এমনি শেয়ার মার্কেটে আমরা জানি যে প্রত্যেকটা শেয়ারই হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য, এটা অবাধে হস্তান্তর করা যায় পাবলিকের কাছে। একটা হলো আংশিক অংশগ্রহণমূলক, আর একটা হলো যে লাভ যদি হয় শেয়ারের আকারে মুনাফার অংশ তো পাবেই, এরপরও কেউ কেউ লাভের কিছু অংশ পরবর্তী পর্যায়ে আরো পেতে পারে। এরকম হইলে সেটাও হতে পারে এক ধরনের শেয়ার। পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, পরিশুদ্ধ অপরিশোধিত থাকতে পারে, এরকম শেয়ার। আচ্ছা, 2 নম্বর হলো সাধারণ শেয়ার। আমাদের দেশে এই জাতীয় শেয়ার বর্তমানে প্রচলিত বেশি, যে শেয়ারগুলো বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচলিত করায় পাবলিকের কাছ থেকে অর্থ গ্রহণ করা হয়, এটাই হলো সাধারণ শেয়ার। এই শেয়ারের সুযোগ সুবিধা মূলত অগ্রাধিকার শেয়ারের পরবর্তী পর্যায়ে প্রদান করা হয়ে থাকে। বিলম্বিত শেয়ার, বিলম্বিত শেয়ার এই জাতীয় শেয়ার আসলে সারা বিশ্বব্যাপী এখন প্রচলিত নাই। বিলম্বিত শেয়ার বলতে সকলের সুযোগ সুবিধা দেওয়ার পরে এদেরকে সবচেয়ে পরে সুবিধাগুলো পাবে এই জাতীয় শেয়ার মালিকরা, সেটাই হলো বিলম্বিত শেয়ার। দেন তারপরে হলো অধিবৃত্ত শেয়ার বা বোনাস শেয়ার। বোনাস শেয়ার হলো কোম্পানি কখনো কখনো তার ব্যবসায় প্রতিষ্ঠানে যদি লাভ হয়, লাভের অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে এটা মূলধন হিসাবে কোম্পানি নিজের কাছে রেখে দেয়, আর শেয়ার মালিকদেরকে লাভের পরিবর্তে তাদেরকে মালিকানা হস্তান্তর করা যায়। অর্থাৎ একজন শেয়ার হোল্ডার একটা কোম্পানির একটা শেয়ারের মালিক, সে একটা শেয়ারের মালিকানা না থেকে তাকে আর 2টা দেওয়া হলো, লাভের অংশ হিসেবে মালিকানা বাড়াই দেওয়া হলো। এরকম যদি দেওয়া হয় সেটাকে বলে বোনাস শেয়ার। আর একটা হলো অনাঙ্কিক মূল্য শেয়ার। অনাঙ্কিক মূল্য শেয়ার মানে শেয়ারের মূল্য অনাঙ্কিক। এখন বর্তমানে প্রচলিত সারা বিশ্বব্যাপী অনাঙ্কিক মূল্য নির্ধারণ করে। আমাদের দেশে এক একটি শেয়ারের মূল্য 100 টাকা ছিল, এখন বর্তমানে সেটাকে 10 টাকায় নিয়ে আসে। একটা শেয়ারের মূল্য এখন আমাদের দেশে 10 টাকায় প্রতিফলিত আছে। এই শেয়ারের মাধ্যমে কোম্পানি তার মূলত মূলধন সংগ্রহ করে, এটা হলো মূল কাজ তার কোম্পানি। এছাড়াও এই শেয়ারের বাহির থেকেও শেয়ারের
এই শেয়ারের বাইরে গিয়েও কোম্পানি কিন্তু কিছু কিছু সেক্টরে মূলধন সংগ্রহ করতে পারে, যে কোম্পানি বিভিন্ন ঋণপত্র বিক্রয় করে, বিভিন্ন জায়গায় ঋণপত্র বিক্রয় করে, যে অর্থ সংগ্রহ করতে পারে। বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কোম্পানি অর্থ সংগ্রহ করতে পারে। বাণিজ্যিক ব্যবসা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এরপর আছে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান আছে, সেটা দেশীয় বিদেশি বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে কোম্পানি অর্থ সংগ্রহ করে কোম্পানি মূলধন গ্রহণ করতে পারে। শেয়ারের বাহিরে গিয়েও কোম্পানি এই জাতীয় মূলধনের মাধ্যমে তার কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত করতে পারে। হ্যাঁ, এটা করা যায়। এরপরে এসো পরবর্তীতে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে যদি এমন হয় যে কোম্পানি পরিচালনা করা সম্ভব হচ্ছে না, কোম্পানি অবসানের দিকে যেতে হবে, কোম্পানি বিলুপ্তির দিকে আগাতে হবে, এরকম যদি হয়, কোম্পানি পরিচালনা করে নেওয়া আর সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে কোম্পানি অবসায়ন করতে হয়, বিলুপ্তি করতে হয়। কোম্পানি বিলুপ্ত করতে হলে সেটা কোম্পানি যেমন 1994 সালে পঞ্চম জাতীয় সংসদে যে বিল উত্থাপিত হয়েছে, সেই বিলের মাধ্যমে যে পরিচালিত নিয়ন্ত্রিত হচ্ছে, তো তাকে যদি বন্ধ করতে হয়, বিলুপ্ত করতে হয়, তাহলেও এই আইনের মধ্যে রেখেই তাকে বিলুপ্ত করতে হবে। কারণ কোম্পানি হলো আইন সিদ্ধ একটি প্রতিষ্ঠান, কৃত্রিম সত্তার অধিকারী, মানুষ নয়, মানুষের মতনই তার কার্যক্রম পরিচালনা করতে পারে। কোম্পানি ব্যবসায় প্রতিষ্ঠান যদি কারো কাছে টাকা পায়, সেই দেনাদার কাছ থেকে টাকা উঠাইতে অবশ্যই কোম্পানি নিজেই অংশগ্রহণ করবে। সেখানে কোনো কোম্পানি, কোনো পরিচালক, কোম্পানি কোনো ব্যবস্থাপক ব্যবস্থা নিতে পারে না। কোম্পানি কোনো ব্যবস্থা নিতে গেলে কোম্পানি নিজেই সে থাকতে সেই দাবিদার, কোম্পানি সেটাই ক্ষমতা ব্যবহার করতে পারে। কোম্পানি নিজে নাম ব্যবহার করে, কোম্পানি নিজে সিল মোহরকৃত ব্যবহার করে। কোম্পানি 1994 সালে এই আইন দেওয়া আছে কোম্পানিকে, কোম্পানি নিজেই পরিচালিত নিয়ন্ত্রিত হয়, কাউকে চালাইতে হয় না। কৃত্রিম সত্তার অধিকারী, কৃত্রিম ব্যক্তির মতো। গ্রামগঞ্জে আমরা দেখেছি যে অনেক খাতের ভিতরে তোমারই থাকে, ওই যে বিশেষ করে পাখি যদি কোনো খাবার খায়, কাকতারুয়া বা কোনো কিছু পাখি যদি ধান ক্ষেত বা কোনো এরকম গমের ক্ষেত্রে যদি পাখি পড়ে, কারণ পাখিকে তাড়ানোর জন্য অনেক সময় বাঁশ দিয়ে শার্টের ভিতরে পাতিল রেখে চোখ মুখ মানে আর্টিফিশিয়াল মানুষ তৈরি করে দাঁড় করে রাখানো হয়। এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় যে এক্ষেত্রে মালিক এখানে দাঁড়িয়ে আছে, যদি কোনো পাখি এই ফসল ক্ষতি করতে আসে, খেতে আসে, তাহলে সে এখানে মানে মালিক তার কাছে ধরা পড়বে, এরকম। তো কোম্পানি হলো এরকম একটি কৃত্রিম ব্যক্তি সত্তার ব্যক্তি না। ওই যে মানে আর্টিফিশিয়াল মানুষ যেভাবে পাখিকে তাড়াচ্ছে, ঠিক তদ্রূপ ভাবে কৃত্রিম কোম্পানি ব্যক্তি সত্তার হলো কৃত্রিম ব্যক্তির মতন, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতন হয়ে সে কাজ করতে পারে। হ্যাঁ, এটাই ঠিক তদ্রূপ ভাবে তাহলে আইন দ্বারা সিদ্ধ একটা প্রতিষ্ঠান, মোট কথা হলো। তাহলে কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত করলে আইনের মাধ্যমে যেমন পরিচালনা নিয়ন্ত্রণ করা যায়, ঠিক তদ্রূপ ভাবে কোম্পানিকে যদি আমরা বিলুপ্ত করতে চাই, কোম্পানি যদি বিলুপ্ত করতে চাই, তাহলে আমরা আইনের মাধ্যমেই আমরা সেটাকে বিলুপ্ত করবো। আইনের বাহিরে আমরা বিলুপ্ত করতে পারবো না, আইন দ্বারাই এটা বিলুপ্ত করতে হয়। তো বিলুপ্ত করতে হলে মূলত 3টা প্রক্রিয়া অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটা 1 নম্বর হলো স্বেচ্ছায়, এটা ভলান্টারি ওয়াইন্ডিং আপ, অর্থাৎ কোম্পানি স্বেচ্ছায় অবসান। কোম্পানি যারা গঠন করছে উদ্যোগ পর্যায়ে, উদ্যোগ নিয়ে তারা পরিচালনা করছে, গঠন করছে, তারা যদি মনে করে যে না কোম্পানির ভবিষ্যৎ ভালো না, কোম্পানি লোকসানের দিকে এগিয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতএব এই কোম্পানি আর আমাদের চালিয়ে নেওয়া যাওয়া সম্ভব নয়, অতএব এই কোম্পানি বন্ধ করে দেওয়া দরকার, তখন কোম্পানি বন্ধ করে দেওয়া যেতে পারে। এইরকম ভাবে যদি কোনো কোম্পানি বন্ধ হয়ে যায়, তখন সেটাকে স্বেচ্ছায় অবসায়ন। এই স্বেচ্ছায় অবসায়ন আবার বিভিন্ন রকম হতে পারে। স্বেচ্ছায় অবসায়ন হতে পারে যে দেনাদারদের আবেদনে কোম্পানি যারা দেনাদার আছে, তারা যদি মনে করে যে না আমরা কোম্পানি গঠন করেছি, আমরা কোম্পানি বন্ধ করে দেব, তাহলে দেনাদার সর্বসম্মতি করে যদি সবাই সিদ্ধান্ত হয়, তাহলে বন্ধ করে দিতে পারে। আরেকটা হলো পাওনাদারদের আবেদনে, বাহিরের মানুষ কোম্পানির কাছে
দায় দেনা হয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, এমন যদি হয় কোম্পানি নিজস্ব ক্যাপিটাল যা আছে তার সমপরিমাণ টাকা বাহিরের মানুষ কোম্পানির কাছে পাবে, তখন কোম্পানির যারা ভেতরের পরিচালনায় আছেন তারা যদি মনে করে তাদের ওই পাওনাদারদের আবেদনের প্রেক্ষিতে যে না আমাদের এই কোম্পানি বন্ধ করে দেওয়া দরকার, এই কোম্পানি চালিয়ে নেওয়া যাওয়া সম্ভব নয়, কোম্পানি বন্ধ করে, তখন সেই কোম্পানি স্বেচ্ছায় বন্ধ হয়ে যায়। এরকম ভাবে যদি কোনো কোম্পানি বন্ধ করে দেওয়া হয় তখন সেই কোম্পানিকে বলা হয় স্বেচ্ছায় পাওনাদারদের আবেদনে বিলোপ সাধন। 2 নম্বর হলো আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়ন, কম্পালসারি ওয়াইন্ডিং আপ বাই কোর্ট। যদি কোর্টের মাধ্যমে কোন কোম্পানির ব্যবসায়কে বন্ধ করে দেওয়া হয় কোর্টের মাধ্যমে, তাহলেও এটা বন্ধ হয়ে যেতে পারে। কোর্টের মাধ্যমে কিভাবে? আদালতের মাধ্যমে বাধ্যতামূলক কি বলে যে ওই যদি কোম্পানি ব্যবসায় দেনাদাররা মনে করতেছে যে কোম্পানি বন্ধ করা দরকার কিন্তু তারা পারতেছে না, বন্ধ করা দরকার কিন্তু বন্ধ করা যাচ্ছে না, এরকম যদি হয় সেই ক্ষেত্রে ওই দেনাদাররা আদালতে শরণাপন্ন হয়ে আদালতের আশ্রয় গ্রহণ করলে আদালত যদি মনে করে হ্যাঁ এই কোম্পানি যে অবস্থা তাতে বন্ধ করা উচিত, দেনাদারদের যে আবেদন সেটা যদি সুবিবেচনায় নেয় তাহলে আদালত তাদের এই আবেদন সুবিবেচনায় নিয়ে বন্ধ করে দিতে পারে। আরেকটা হলো পাওনাদার, বাইরে মানুষ কোম্পানির কাছে টাকা পাবে কিন্তু তারা আবেদন করেছে কোম্পানির কাছে, কোম্পানি যদি গ্রাহ্য না করে সেই ক্ষেত্রে তারা আদালতের আশ্রয় গ্রহণ করতে পারে। আদালতের আশ্রয় গ্রহণ করলে তাদের আবেদন আদালত যথাযথ যাচাই বাছাই করবে। আদালত যদি মনে করে হ্যাঁ যারা আবেদন করেছে তাদের এই আবেদন রক্ষা করা দরকার, এই আবেদনের প্রেক্ষিতে কোম্পানি বন্ধ হওয়া দরকার, বন্ধ করে দেওয়া দরকার, তখন যদি কোম্পানি বন্ধ করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় কোম্পানি আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়ন। আরেকটা হলো আদালতের তত্ত্বাবধানের স্বেচ্ছায় অবসায়ন, স্বেচ্ছাকৃত আদালতের তত্ত্বাবধানেই স্বেচ্ছায় বিলুপ্ত করে দেওয়া। আদালত যদি কখনো কখনো আদালত স্বেচ্ছাকৃত ভাবে কোম্পানি অর্থাৎ আদালত যদি মনে করে যে হ্যাঁ এই কোম্পানি বন্ধ করা, আদালত যদি মনে করে যে একটা কোম্পানি আছে তার যে উদ্দেশ্য যে 94 সালে যে কোম্পানি আইন আছে সেই আইন অনুযায়ী তারা পরিচালিত হচ্ছে না, তারা নীতি বহির্ভূত কাজ করতেছে। কোম্পানি সাইনবোর্ডে লেখা হয়েছে XYZ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, কিন্তু ভিতরে দেখা গেল কেমিক্যালের বিরুদ্ধে কেমিক্যাল তৈরি না করে তারা হয়তো আগ্নেয়াস্ত্র গোলাবারুদ অবৈধ কর্মে লিপ্ত আছে, এরকম যদি মনে করে তার সেই ক্ষেত্রে আদালত ওই কোম্পানিকে সিলগালা করে দিয়ে কোম্পানি বন্ধ করে দিতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ কোম্পানি যেই উদ্দেশ্যে গঠন করা হয়েছে, যেইভাবে পরিচালনা করার কথা সেই উদ্দেশ্য সেই নিয়ম নীতি না মেনে নিয়মের বহির্ভূত ভাবে যদি কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত হয় সেই ক্ষেত্রে আদালত বাধ্যতামূলক ভাবে তাদেরকে তাদের আদালতের তত্ত্বাবধানে বন্ধ করে দিতে পারে। এরকম হলে আদালতে এটাকে বলা হয় আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। আর আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন করতে গেলে আদালত কিভাবে তাহলে বিলোপ সাধন করবে? সেই ক্ষেত্রে আদালত কর্তৃক একটি অবসায়ক কমিটি গঠন করা হয়। আদালত কর্তৃক একটি অবসায়ক কমিটি গঠনের মাধ্যমে এই কোম্পানি বন্ধ করে দিতে পারে। অর্থাৎ আদালত তখন একটা অবসায়ক কমিটি গঠন করবে, সেই কমিটিতে কোম্পানি মানুষ একজন সদস্য হিসেবে থাকবে, বাহির থেকে একজন সদস্য হিসেবে থাকতে পারে এবং আদালতের মাধ্যমে একজন থাকবে। অর্থাৎ বেজোড় সংখ্যা বিশিষ্ট একটি সদস্য কমিটি, বেজোড় সংখ্যা বিশিষ্ট সদস্য সংখ্যা নিয়ে একটি কমিটি গঠন করে আদালতের তত্ত্বাবধানে অবসায়ন করা যেতে পারে। সেই ক্ষেত্রে বেজোড় সংখ্যা বলতে 3 জন অথবা হতে পারে 5 জন, হতে পারে 7 জন। 5 জন হইলে ভিতরের 2 জন, বাহিরের 2 জন, আদালতের 1 জন। যদি হয় 7 জন তাহলে ভিতরে 3 জন, বাহিরের 3 জন, আদালতের 1 জন। এইভাবে বেজোড় সংখ্যা বিশিষ্ট সংখ্যা নিয়েও কোম্পানি অবসায়ন করা যেতে পারে। এরকম হলে সেই ক্ষেত্রে আদালতের তত্ত্বাবধানে স্বেচ্ছায় অবসায়ন বলতে পারি আমরা। কোম্পানি এইভাবে অবসায়ন করা যেতে পারে। অর্থাৎ একটা কোম্পানি ব্যবসায় যদি আমরা অবসায়ন করতে চাই তাহলে এভাবেও আমরা অবসায়ন করতে পারি। তাহলে এই নিম্নোক্ত ভাবে একটা কোম্পানি ব্যবসায় আমরা অবসায়ন করলাম। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম যে কোম্পানি ব্যবসায় করতে গেলে প্রথম গঠন পর্যায়ে দেখলাম কোম্পানি ব্যবসায় কিভাবে গঠন হয়, কিভাবে পরিচালিত হয়, কিভাবে নিয়ন্ত্রিত হয়, শেয়ার কিভাবে আসে সেগুলো দেখলাম। পাশাপাশি আমরা কিভাবে অবসায়ন করা হয় সেভাবে আমরা দেখলাম। কোম্পানি ব্যবসায়
চরিত্রে হইল এরকম, কোম্পানি ব্যবসায় বন্ধ করতে গেলে অবশ্যই বিধি মোতাবেক, আইন মোতাবেক, আইনের মধ্যে থেকেই বিলুপ্ত করতে হবে, বেআইনি ভাবে এটা বিলুপ্ত করা যায় না। 1994 সালে যে কোম্পানি আইন আছে সেই আইন মোতাবেক এটা বন্ধ করা। তো আজকে আমার আলোচনা এই পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা সুস্থভাবে থাকি, তোমাদের ক্লাস পরবর্তী পর্যায়ে ভালোভাবে নিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে পরীক্ষা না দেবেন, পরীক্ষা শেষ করে